পরীক্ষার আর মাত্র 2 মাস আছে, আমি তো কিছুই পড়িনি, আমি কি পারবো? 3 দিন পর পরীক্ষা, সবই তো পড়লাম, কিচ্ছু মনে নেই। কি হবে আমার যদি চান্স না হয়? এত কিছু পড়াশোনা করলাম এইচএসসি পরীক্ষায়, রেজাল্ট যদি ভালো না হয়, আমি তো মেডিকেলেও চান্স পাবো না, বুয়েটেও হবে না, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষার আগে তোমার কিরকম চিন্তা ভাবনা আসে মাথায়? যদি পরীক্ষার আগে ঠিক এইরকম চিন্তা ভাবনা বা ওভার থিঙ্কিং এর কারণে তোমার পড়াশোনায় ফোকাস নষ্ট হয়ে যায়, এফিসিয়েন্সি কমে যায়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ওভার থিঙ্কিং এমন একটা প্রবলেম যেটাতে আমরা সবাই মোটামুটি ভুগি। কেন ভুগি? ওভার থিঙ্কিং আমরা করি, ব্যাপারটা হচ্ছে না ওভার থিঙ্কিং আমরা করি না। ওভার থিঙ্কিং এমন একটা বিষয় বাই নেচার আমাদের ভিতরে হয়। আমরা যারা হিউম্যান, আমরা যারা মানুষ, আমাদের বিশেষত্ব কি জানো? আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা ইনফরমেশনকে আমাদের মাথায় ঢুকায় স্টোর করতে পারি, অ্যান্ড ওই যে স্টোর করলাম ওইটা নিয়ে আমরা চিন্তা করতে পারি, অ্যান্ড এই যে চিন্তা করতে পারি, এই চিন্তার উপর ডিপেন্ড করেই কিন্তু মানব সভ্যতার এত কিছু। এখন এতদূর পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা এত কিছু করতে যে যখন এই চিন্তাগুলোকে কন্ট্রোলের বাইরে নিয়ে চলে যাই, যখন আমরা আমাদের এই চিন্তাগুলোকে কন্ট্রোল একদমই করতে পারি না, দুশ্চিন্তায় যখন পরিণত করে ফেলি, তখন আমরা বলি সেটাকে ওভার থিঙ্কিং। আর বিশেষ করে আমাদের মতো কম বয়সী বাচ্চা কাচ্চারা যাদের সামনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে, যেমন হচ্ছে এইচএসসি এক্সাম, অ্যাডমিশন এক্সাম, বিভিন্ন টাইপের অ্যাডমিশন এক্সাম, বিসিএস এক্সাম হতে পারে, আমাদের মতো বয়সী যারা, আমাদের জন্য এই ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা আরো বেশি ভয়ানক একটা জিনিস। এখন বলবা ভাইয়া তাহলে এই জায়গা থেকে মুক্তি পাবো কিভাবে? দেখো, ওভার থিঙ্কিং যখন হয় তোমার, তখন তোমার সাথে কি ঘটে, বেসিক্যালি কি ঘটে দেখো। তুমি পড়তে বসে আসো, আমার মতো আমি যখন টেবিলে বসে আছি, আমরা তো পড়তে বসে আসো টেবিলে, পড়তে 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 হঠাৎ করে দেখতেছো যে তুমি আর পড়াশোনার ভিতরে নাই, অনেক দুশ্চিন্তা হচ্ছে, ফ্রেন্ডস নিয়ে চিন্তা করতেছো, খেলাধুলা নিয়ে চিন্তা করতেছো, ফিউচার নিয়ে চিন্তা করতেছো, পাস্ট নিয়ে চিন্তা করতেছো, ব্রেকআপ নিয়ে চিন্তা করতেছো, ফ্যামিলি নিয়ে চিন্তা করতেছো, অমুকের কি হবে তা নিয়ে চিন্তা করতেছো, তমুকের কি হবে তা নিয়ে চিন্তা করতেছো। এমন এমন চিন্তা মাথায় আসতেছে যেই চিন্তাগুলা তোমার লাইফের সাথে রিলেটেড খুবই কম। তুমি যদি নিজেকে কোশ্চেন করে দেখো, তোমার ফিউচার তার সাথে রিলেটেড 1%, এবং ওই চিন্তাগুলোর উপর তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ট্রোল নাই। কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছি? আমরা যে মানুষ যারা আছি, আমাদের ক্ষেত্রে এরকম হয়, কিছু কাজের উপর আমাদের একদম পরিপূর্ণ কন্ট্রোল থাকে, যেটা আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি, আমরা ওই কাজটাকে চেঞ্জ করতে পারি, ওটার পাথটাকে চেঞ্জ করতে পারি। আর কিছু কাজ আছে যেটাকে আমাদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না, চেঞ্জ করা সম্ভব না। যেমন আমার হাতের মুভমেন্ট, এটা আমি চেঞ্জ করতে পারবো, ইচ্ছা মতো করতে পারবো, বাট আমার হার্টবিট কেমন দিচ্ছে এটাকে আমি চেঞ্জ করতে পারবো? এটা অটোমেটিক হয়। সো নেচার বা প্রকৃতির এরকম কিছু নিয়ম আছে যেগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। তোমার পাশের বাড়ির আন্টি কি করতেছে না করতেছে, তার লাইফে কি হবে না হবে, এর উপর তোমার নিয়ন্ত্রণ নাই। তোমার বন্ধুর লাইফে কি কি ঘটবে না ঘটবে, এটার উপর তোমার নিয়ন্ত্রণ নাই, বাট তোমার লাইফে কি ঘটবে তার উপর তোমার নিয়ন্ত্রণ আছে। এখন আমাদের চিন্তার টপিকগুলো হয় এমন যেগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। এখন তুমি বলবা ভাই এটা তো আমি ইচ্ছা করে করি না, আমরা কেউই এটা ইচ্ছা করে করি না। আমরা সবাই, আমাদের যত মানুষ আছে, আমরা সব মানুষই এরকম ওভার থিঙ্কিং করি, এবং কেউই আমরা এটা ইচ্ছা করে করি না। বিশ্বাস করো, এটা আমরা কেউ ইচ্ছা করে করি না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এই যে মোমেন্টটা আছে, যেই মোমেন্টে আমি এরকম ওভার থিঙ্কিং করতেছি এবং এর কারণে আমার পরীক্ষায় এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে, আমার অ্যাকুরেসি নষ্ট হচ্ছে, আমার যতটুকু পরিমাণ কাজ করা সম্ভব আমার দ্বারা, আমার যতটুকু পোটেনশিয়ালকে ইউজ করা সম্ভব, সেই পোটেনশিয়ালকে আমি ইউজ করতে পারতেছি না, এই মোমেন্ট বা এই জায়গা থেকে বেরোবো কিভাবে? কি করলে এই জিনিসটা আমার লাইফে হবে না? কিভাবে বের হবো? খুব সিম্পল, একদম সিম্পল সলিউশন। আমি যা যা তোমাদের সাথে বলবো কোনো রকেট সায়েন্স না, আমার বেসিক অবজারভেশন। আমি আমার লাইফে ওভার থিঙ্কিং প্রচুর করছি, ওভার থিঙ্কিং আমার লাইফে প্রচুর সময় নষ্ট করছে, এন্ড ওভার থিঙ্কিং এর কারণে আমি বুঝছি আসলে আমার কিছুই হয় না, আমার সময় নষ্ট হয়। দ্বিধাদ্বন্দ্বে থাকলে আমার কিছুই হয় না, আমার সময় নষ্ট হয়, এন্ড আমি কিছুই করি না। সো ওই জায়গায় আমি কিভাবে বের হইছি তার কয়েকটা টিপস তোমাদের ভিডিওতে দিব। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা চাইলেও প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারি না। তুমি চিন্তা করবা যে সবসময় অতীত নিয়ে চিন্তা করি অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারি না। তুমি দেখবো তুমি অলস ভাবে বসে থাকবে, এভাবে একদম অলস ভাবে বসে থাকবা, দেখবা তুমি যেই চিন্তাগুলো করতেছো হয় তোমার অতীতের কোন একটা চিন্তা অথবা তোমার ভবিষ্যতের কোন একটা চিন্তা। এটা তুমি খেয়াল করে দেখবা যে তুমি হয় অতীত নাই ভবিষ্যতে আসো, তাহলে প্রেজেন্ট মোমেন্টে তুমি থাকবা কিভাবে? একমাত্র প্রেজেন্ট মোমেন্টে থাকার উপায় হচ্ছে কাজ করা। তোমার
ফিউচার প্ল্যানের জন্য যেই কাজগুলা এই মোমেন্টে করা উচিত, সেই কাজগুলা যখন তুমি করা শুরু করো, সেই কাজগুলাই তোমাকে প্রেজেন্ট মোমেন্টে রাখে। আর তুমি যদি কোনোভাবে প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারো, দেন তুমি ওভার থিঙ্কিং করবা না। কারণ তোমার যে ব্রেনের যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট একদম সিমিলার ফ্র্যাকশনাল টাইমে কাজ করে। মনে হয় যেন দুইটা আলাদা আলাদা কাজ করতেছে, দুইটা মানুষ আমার ভিতরে চিন্তা করতেছে, বাট না, খুব ফ্র্যাকশনাল সেকেন্ডের ব্যবধানে চিন্তা করে। সো তুমি যদি কোনোভাবে নিজের ব্রেনকে গাইড করতে পারো প্রেজেন্ট মোমেন্টের জন্য, দেন তুমি ওভার থিঙ্কিং করবে না। আর প্রেজেন্ট মোমেন্টে থাকা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কাজে নিজেকে ইনভলভ রাখা। অর্থাৎ তুমি যদি একটা ছোট্ট শর্ট নোট নাও, সেই শর্ট নোটে তোমার কি কি কাজ আছে সেগুলা লিস্ট করো, অ্যান্ড একটা 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 করে চেক মার্ক দাও যে এটা করব, এটা করব, এটা করব, অ্যান্ড নিজেকে পুশ করতে থাকো, এঙ্গেজ করতে থাকো ওই কাজে, ওই কাজটার প্রতি ফোকাস করতে থাকো, অ্যান্ড অনেকগুলা ইন্দ্রিয়কে ব্যবহার করে কাজটা করতে থাকো। যেমন একটু সাউন্ড করে কথা বলা, সাউন্ড করে পড়া, হাতে লেখা, অ্যান্ড মাঝে মাঝে অডিও ভিজুয়ালস এর মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করা। অনেকগুলা ইন্দ্রিয়কে ব্যবহার করে এই কাজটা করলে তুমি ওভার থিঙ্কিং থেকে বাঁচতে পারো। এটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে ওভার থিঙ্কিং থেকে বাঁচার একদম ভালো একটা ওয়ে হচ্ছে নিজেকে বারবার রিমাইন্ডার দেয়া যে আমার এই কাজগুলো আমার ডেলিগেট আছে, এই কাজগুলো এই টাইমলাইনের ভিতর শেষ করতে হবে। যদি আমি শেষ না করতে পারি, তাহলে আমার লাইফের ওই গোলে আমি কোনোদিনও পৌঁছাইতে পারবো না। সো আমাকে ওই জিনিসগুলোতে ডেলিগেট করতে হবে, ওই জিনিসগুলোকে আমার আগে ডিফাইন করে নিয়ে তারপরে রিমাইন্ড করতে হবে বারবার। এখন এই রিমাইন্ডার কিভাবে হতে পারে? এক, তুমি নোট করে নিজেকে রিমাইন্ড করতে পারো, অথবা তোমার যদি এরকম কোন একজন মানুষ থাকে যে মানুষ তোমাকে বারবার পুশ করতে পারে। তোমার যদি, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে জীবনে একটা সাইকেল থাকে। সাইকেল কি হয়? তোমার মোটিভেশন কার্ভ আস্তে 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 বাড়তে কমে যাচ্ছে, আবার বাড়তেছে, আবার কমে যাচ্ছে, আবার বাড়তেছে, আবার কমে যাচ্ছে, আবার বাড়তেছে, আবার কমে যাচ্ছে। তুমি যদি একবার বুঝতে পারো যে কয়দিনের ব্যবধানে তোমার মোটিভেশন ডাউন হয়ে যায়, এন্ড ওই ডাউন মোটিভেশনের দিনের যে রেঞ্জটা, টাইম পিরিয়ডটা, তোমার যদি খুব কাছের কোনো একজন মানুষকে তুমি বলো যে এইটার ব্যবধানে আমি ডাউন হয়ে যাব, তখন আমাকে আবার রিমাইন্ড দিতে হবে যে এইটা আমার লাইফে করা উচিত। দেন ওই মানুষটা যদি তোমাকে রিমাইন্ড করে, তাহলে দেখবা তুমি আবারও কাজে ইনভলভ হয়ে গেছো, অ্যান্ড কাজে ইনভলভ হয়ে তুমি ওভার থিঙ্কিং থেকে নিজেকে বাইর করে নিয়ে দুশ্চিন্তা থেকে বাইর করে নিয়ে স্বাভাবিক অবস্থায় আছে। দ্যাটস ইট, খুব সিম্পল। এখন ব্যাপার হচ্ছে যে অনেক ক্ষেত্রেই প্রেশার বা স্ট্রেস ফিল থেকেও কিন্তু ওভার থিঙ্কিং আসে। প্রেশার বা স্ট্রেস ফিল কিভাবে হয়? ধরো তোমার সামনে এমন একটা সিচুয়েশন আসতে চলেছে, যেই সিচুয়েশন তুমি পৃথিবীতে আগে কখনো ফেস করো নাই। যেমন ধরো তুমি সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবা, এটা তুমি পৃথিবীতে আগে কখনো ফেস করো নাই। তুমি সামনে এইচএসসি পরীক্ষা দিবা, এটা তুমি পৃথিবীতে আগে কখনো ফেস করো নাই। তুমি পৃথিবীতে অন্য এমন কোন একটা সিচুয়েশন হইতে পারে যেটা আগে কখনো ফেস করো নাই। তোমাকে যদি বলি যে তুমি সবচেয়ে ভালো বুঝবা, ধরো তোমরা যারা হচ্ছে স্টেজে বক্তব্য দিছো প্রথমবার, তুমি একটু চিন্তা করে দেখো, হয়তো কবিতা আবৃত্তি বা বক্তব্যের জন্য প্রথমবার স্টেজে যাচ্ছ। স্টেজে যাওয়ার আগে তোমার বুকের ভিতর কেমন ফিল হয়? ধরপড় করে না? আমি কি পারবো? এতগুলো মানুষ আমাকে নিয়ে কি ভাববে? এই যে ওই মোমেন্টটাই তোমার মাথায় যে থটস গুলা থাকে না, ওই থটস গুলা কিন্তু তোমাকে স্ট্রেসড ফিল করায়। আর ওই স্ট্রেস ফিলিংসটা আসে হচ্ছে পুরাটা ওভার থিঙ্কিং থেকে, পুরাটা একদম 100% আসে হচ্ছে ওভার থিঙ্কিং থেকে। সো ওই যে স্ট্রেস ফিলিংটা তোমার ওভার থিঙ্কিং এর সাথে কানেক্টেড। এখন এই জায়গা থেকে তুমি বাঁচবা কিভাবে? বাঁচার খুব সহজ ওয়ে হচ্ছে সামওয়ান। কেন? আমাদের প্রত্যেকের লাইফে এমন কোনো না কোনো মানুষ আছে যাদের সাথে আমরা খুব ক্লোজ, আমরা খুব কমফোর্ট ফিল করি, যাদের সাথে আমাদের মনের সব কথা শেয়ার করতে ইচ্ছা করে। হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে ছোট ভাই, হতে পারে কোনো প্রিয় মানুষ, যে কেউ হতে পারে। তো তুমি যখন লাইফে কোনো নতুন কিছু করবা, এমন কিছু যেটাতে তুমি আগে কখনো করো নাই, পারদর্শী না, এবং ওই জোনটাতে তুমি আগে কখনো যাও নাই, সো ওই মোমেন্টে তোমার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওই সামওয়ানের সাথে বসা, কথা বলা, তোমার সমস্ত থটস গুলা শেয়ার করা, সমস্ত থটস, যে আচ্ছা এইটা এগুলো আমি ফেস করতেছি, এগুলো আমার ভিতরে অনেক বেশি পেইন দিতেছে। তুমি দেখবা একবার তুমি এটা প্রকাশ করে ফেলবা, যে মানুষটাকে তুমি সবচেয়ে কাছের ভাবো, বিশ্বাস করো, যে মানুষটার প্রতি তোমার সবচেয়ে ট্রাস্ট বেশি, যাকে তুমি সবচেয়ে সমীহ করো, তার সাথে শেয়ার করে ফেলবা, দেখবা ওই কথাগুলা, ওই চিন্তাগুলা তোমাকে আর পেইন দিতেছে না। ঠিক আছে? সো দিস ইজ এ ভেরি ইফেক্টিভ ওয়ে, সামওয়ান যার সাথে কথাবার্তা বলা। আবার আরো কিছু ইফেক্টিভ ওয়ে আছে, বাট এগুলো হঠাৎ করে আসলে হয় না, হঠাৎ করে এই জিনিসটা প্র্যাকটিস করা যায় না। যেমন হচ্ছে আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী, মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি, আমাদের জীবনে যে কোনো মোমেন্টে
যত বড় ঘটনাই ঘটুক না কেন, যদি আমরা এভাবে বিশ্বাস করি যে এটা আল্লাহ তাআলার বৃহত্তর কোন একটা প্ল্যান, আজকে আমার সাথে এরকম হচ্ছে, নিশ্চয়ই তার আমাকে নিয়ে বড় কোনো প্ল্যান আছে আর সেটা এক সময় হবে। আমি জাস্ট সেইটার জন্য অপেক্ষা করতেছি। এই যে থটসটা সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলার উপর তুমি দিয়ে দিলা, এই থটসটা তোমাকে মানসিকভাবে কতটা হালকা করে দিবে তুমি কল্পনাও করতে পারো না। বিশ্বাস করো, তোমার অনেকটা হালকা করে দিবে। তুমি জাস্ট এইটা একবার প্র্যাকটিস করে দেখো। ইটস এ ভেরি পাওয়ারফুল টুল, ভেরি পাওয়ারফুল টুল, তোমাকে হালকা করে দিবে। অ্যান্ড দেন পরবর্তীতে আসো যে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, বা যেই মোমেন্টে তুমি খুব স্ট্রেস ফিল করতেছো ওই মোমেন্টে তুমি নামাজের ভিতরে থাকবা, দেখবে তুমি আলাদা একটা জোনে চলে যাও। ঠিক আছে, জোনে চলে যাও। ওই জোনটা তোমাকে অনেক বেশি লো স্ট্রেস করে। আরেকটা হচ্ছে, এখন অনেকেই মেডিটেশন প্র্যাকটিস করে, বা অনেকে হচ্ছে দৌড়ায়, অনেকে মেডিটেশন প্র্যাকটিস করে, অনেকে খেলাধুলা করে। বাট আমরা যারা এক্সাম ক্যান্ডিডেট, আমাদের জন্য তো খেলাধুলা দৌড়ানো এগুলো সম্ভব না। সো আমাদের জন্য মেডিটেশন প্র্যাকটিস ক্যান বি এ টুল, বাট প্রবলেম ইজ তুমি যখন ফার্স্ট টাইম মেডিটেশন প্র্যাকটিস করবা, মেডিটেশন তোমার জন্য ওয়ার্কআউট নাও করতে পারে। আবার কারোর জন্য ফার্স্ট টাইমই করে, পরবর্তী যে ওয়ার্কআউট করে না। যেমন আমি আমার লাইফে যখন প্রথম মেডিটেশন প্র্যাকটিস করি তখন আমার জন্য খুবই ওয়ার্কআউট করতো, আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগতো। বাট আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে গেছে, এখন আর মেডিটেশন আমাকে ওইভাবে হেল্প করে না। ঠিক আছে, প্রথম দিকে যেমন করতো, নামাজ করে বাট মেডিটেশন করে না। সো যখন তুমি ওভার থিঙ্কিং করবা, দিস টুল ক্যান হেল্প ইউ। ঠিক আছে, সো এইটাও তুমি প্র্যাকটিস করতে পারো। আর ওভার থিঙ্কিং থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে ওভার থিঙ্কিং ফেস করা। ফেস কিভাবে হবে? ধরো তোমার মাথায় বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছে। সো যত উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছে, যদি তুমি ফেস করো যে এটা তোমাকে কোনোভাবেই শান্ত থাকতে দিতেছে না, তুমি বাসায় তোমার রুমে আয়নার সামনে যাও, অ্যান্ড দেন যা চিন্তা আসতেছে তোমার নিজের মুখের বা চোখের দিকে তাকিয়ে ওই চিন্তাগুলা করো। পারলে বলো, যা চিন্তা আসতেছে, যা মনে আসবে তাই তোমার নিজের দিকে তাকিয়ে তুমি বলো, একবার ফেস করে ফেলো। দেখো, এই যে ফেস করলা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট ফেস করার পরে, কেউ 5 মিনিট করে, কেউ 2 মিনিট করে, কেউ 10 মিনিট করে, আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ফেস করছি। আমি কখনো 2-3 মিনিটে শেষ হয়ে গেছে, কখনো 7-8 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট, বিভিন্ন সময় বিভিন্ন রকম টাইমে ফেস করছি। বাট ওই যে ফেস করে আসলাম, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাথরুমে যেয়ে করছি জিনিসটা। কারণ আমি হচ্ছে বিগত 5-6 বছর যাবত রুম শেয়ার করে থাকি, অ্যান্ড রুমে অ্যাটাচ রুমে হচ্ছে তোমার বাথরুম থাকে, বাথরুমে হচ্ছে আয়না থাকে। সো বাথরুমের আয়নাতে যে আমি জিনিসটা বেশি শেয়ার করছি, কারণ রুমে তো অচেনা বা অপরিচিত রুমমেট যারা আমার খুব বেশি ক্লোজ না, বা রুমে থাকি সেই হিসাবে ক্লোজ, তাদের সামনে তো এগুলা বলা যায় না, বললে তো হচ্ছে অকওয়ার্ড ফিল হয়। এখন আমার নিজের রুমে সম্ভব, তো তখন তো সম্ভব ছিল না। সো এই হচ্ছে ব্যাপার। তো তুমি যদি ওই মোমেন্টে যে তুমি ওই 7 থেকে 10 মিনিট টানা বকতে পারো বা ওই কথাগুলা শেয়ার করতে পারো, ওইটার পরে নিজেকে এত বেশি হালকা লাগে, বিলিভ মি, ইট ওয়ার্কস, ইট রিয়েলি ওয়ার্কস। আমি এখনো পর্যন্ত তোমার সাথে ওভার থিঙ্কিং নিয়ে যা শেয়ার করছি, আমার নিজের বাস্তব লাইফ থেকে নেয়া, প্রত্যেকটা কথা আমার জীবনের প্রত্যেকটা পার্ট থেকে নেয়া। সো ইট ক্যান বি হেল্প ইউ। এই যে তোমার সাথে যে কয়েক মিনিট আমি কথা বললাম, হয়তো ঠিক পরীক্ষার আগে এই ভিডিওটা তুমি যদি দেখো, এই সমস্ত মেথডগুলা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। সো যদি আমার এই ভিডিওসগুলা, আমার এই কথাগুলা তোমার জন্য রিয়েলি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার থটস গুলো আমাকে জানিয়ে যাবা। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, অ্যান্ড আমার কাছে কোনো কিছু যদি ইন্টারেস্টিং লাগে সেটা নিয়ে আমি আবার আমার থটস শেয়ার করি। সো অবশ্যই জানিয়ে যাবা, ভিডিওটাতে লাইক দিবা, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর চ্যানেলটা তোমার কমিউনিটিতে শেয়ার করবা। কারণ মিল্টন ভাইয়া তোমাদের জন্য যে সমস্ত কথা বা ইয়াগুলা শেয়ার করে, যদি তোমাদের হেল্প করে, তাহলে আমি চাই যারা এই টাইপের প্রবলেম ফেস করে তাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছাক, এই যে জিনিসপত্রগুলো আমি শেয়ার করতেছি এগুলো পৌঁছাক, অ্যান্ড তারা একটু হলেও কম প্রবলেমের ভিতরে থাকুক। কারণ আমি আমার লাইফে যে সমস্ত প্রবলেমস গুলা সলিউশন অলরেডি করে ফেলছি, তোমরা কেন ওগুলাতে ভুগবা? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে। ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।